ওগো শুনছো, আমার না একটা কথা ছিল। কি কবা কও, হাতে কাজ আছে। কাজ তো তোমার সব সময়ই থাকে, কাজ ছাড়া কি আর কিছু বুঝো? আমার দিকেও তো তাকানোর সময় পাও না। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলার জন্য আসছি, শোনো। ওই যে পাশের বাসার ভাবি আছে না, ভাবি খুব সুন্দর একটা হার বানাইছে স্বর্ণের। আমার না দেখে খুব ভালো লাগছে, আমার ওই হারটা বানায় দিবা। এই যে দেখো, আমার গলায় যে চেনটা আছে, এটা তো বাবা দিয়েছিল অনেক আগে আমাকে, আর এটা পুরাতন হয়ে গেছে, সবসময় পরে থাকতে ভাল লাগে না। আমাকে নতুন একটা গহনা বানিয়ে দাও না। বাপরি, আমার একটু সময় দাও। এইবার ফসল উঠুক, ফসল উঠলে টাকা হবে, তারপরে তোমার সুন্দর একটা চেন বানাই। সব সময় শুধু সময়ই চাও, সময় চাওয়া ছাড়া আর কি কোনো কিছু পারো? এই যে গত বছরও তো বলছো, কি বলছো, ঈদের সময় আমাকে তুমি ঈদের মধ্যে বানায় দিবা, দিছো? তারপর কয়টা বছর গেল? 2টা বছর অলরেডি চলে গেছে, বানায় দিছো আমাকে? আরে তুমি এত অবুঝের মতো কথা বলতেছো কেন? আগে তো পেটে ভাত দিতে হবে, তারপর না তুমি সোনার চেনের চিন্তা করবা। দেখো, আমাকে সংসার চালাইতে যে কষ্ট হচ্ছে, হিমশিম খেয়ে যাচ্ছি, তার ভিতরে তুমি এত সোনার চেন নিয়ে। একটু ধৈর্য ধরো, সময় দাও আমারে। তোমার এইসব কিছু আমি শুনতে পারবো না, অনেক শুনছি। এখন তুমি আমাকে ক্লিয়ার কাট বলো, তুমি আমাকে কবে বানায় দিবা? হয়তো বানায় দিবা কিনা এটা বলো, আর কবে বানায় দিবা ডেট দাও। আর যদি না দিছো বানায়, তাহলে আমি আজকে রাতে ভাতই খাবো। ছোট্ট একটা বিষয় নিয়ে তুমি এত বাড়াবাড়ি করতেছো কেন? আর তো বইয়ের সাথে তোমার নিজের তুলনা দাও কা? কারা কি করলো না করলো সেটা তোমার কি আসে যায়? এই না না, এই শুরু করছিস কি? হ্যাঁ, আরে পাড়া প্রতিবেশী তো তোগো চিল্লা নিতে ওরা অস্থির হয়ে গেছে, হাসাহাসি করতেছে আমাগো নিয়া। ওরা কইতেছে ওই যে সার্কাস শুরু হয়ে গেছে, আমার বাড়িটা সার্কাস হইছে। এমন কি হইছে রে বাবা? বৌমা কি হইছে? কত দেখি বাবা, তোমার বৌমা পাশের বাড়ির কোন ভাবি নাকি সোনার চেন কিনছে, তাই দেখে এসে ধরছে আমার আজকেই তার সোনার চেন কিনে দিতে হবে। আমি যদি আজকে তার চেন কিনে না দিই, সে রাতে ভাতই খাবে না। আমি কইলাম আমার একটু সময় দাও, এবার ফসল উঠুক, ফসল উঠলে তারপরে চেন কিনে দিব। সে শুনবেই না, তার আজকে রাত্রের ভিতর কিনে দিতে হবে, নাহলে ভাতই খাবে না। বৌমা জানা তো ঠিকই কইছে, এইবার ফসল উঠলে আগে তোমার সেন বানাই দেবে, কোনো চিন্তা করে না। এই নিয়ে চিল্লাচিল্লি করলে পাড়া প্রতিবেশীরা কি কইব? সমাজ আছে না কও, সমাজের মানুষ তো খালি হাসাহাসি করে আমাকে নিয়ে। বৌমা আমি তো জানি তুমি মাইয়া মানুষ, তোমারও তো শখ হয় স্বর্ণের গয়নাগাটি পড়তে, আমাকেও শখ হয়। আমার শখ নাই কও, আমার পোলার বউ সোনার গয়নাগাটি পইরে ঘুরবো আমার সামনে দিয়ে। কিন্তু বৌমা তুমি তো জানো আমাকে অবস্থা তো। এইবার এইবার ফসল উঠলে সবার আগে তোমার গয়না ধরাই, তুমি কোনো চিন্তা করো না, এই নিয়ে আর কোনো চিল্লাচিল্লি করো না বৌমা। আচ্ছা আব্বা, একটা কথা বলেন তো, আমার কি কোনো সকালাদ নাই? আমার 2-1টা সকালাদ যদি আপনার ছেলে পূরণই না করতে পারে, তাহলে আমাকে বিয়ে করতে চান? আপনার ছেলে তো বোঝা উচিত ছিল আমি কত বড় ফ্যামিলির মেয়ে, আর এই বাড়িতে এসে ভাঙা বাড়িতে থাকতেছি, সবকিছু মেনে নিতেছি। তার মানে কি সে আমার একটা সকালাদ পূরণ করবে না? আপনার ছেলে 2 বছর আগে আমাকে কথা দিছে একটা চেন আমাকে বানায় দিবে, এখনো পর্যন্ত সে দিচ্ছে না। বাবা, আপনারা সব সময় এই সংসারে বুঝান অভাব অভাব অভাব, অভাব ছাড়া কি আর কিছু দেখাতে পারেন না? বাবা, আমার যদি একটা সকালাদ আপনার ছেলে পূরণই না করতে পারে, তাহলে এই সংসারে থেকে আমার কি লাভ? আমার তো এই সংসারে থাকারই কোনো দরকার নাই। আমি এত কথা বুঝতে চাই না বাবা। আপনার ছেলেকে আপনি জিজ্ঞাসা করেন যে আমাকে কবে স্বর্ণের চেন বানায় দিবে। বৌমা এত জিদ কইরো না তো, এই যে দেখো আমার পোলাটা এত কষ্ট করে এই সংসারের জন্য, তোমার সুখের জন্যই তো। তুমি যদি এই নিয়ে যদি চিল্লাচিল্লি করো, তাহলে রান্নার মাথাটা কি ঠিক থাকবো কও? এমনি হইলো মাঠে আমরা রোদ্রে কাম কাজ করি, তারপর যদি তুমি ওর সাথে এরকম চিল্লাচিল্লি করো, পুরুষ মানুষের মিজাজ কতক্ষণ ঠিক থাকে কও? ধৈর্য ধরো, ধৈর্য ধরলে সব ঠিক হয়ে যাইবে। ধৈর্য ধরতে ধরতে আমার জীবন শেষ, আর এই আপনাদের একই কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে। আমি বুঝতে পারছি যা করার আমাকেই করতে হবে, আপনারা কোনো কিছুই করবেন না। তোর বাগান মাথা গরম হইছে, একলাই ঠান্ডা হয়ে যাইব। আর মাঠে চল, মাঠে যদি কাম না করি তাহলে পেটে ভাত যাইবো ক? আর এই যে এত সমস্যা সমাধান কেমনে করুম? চল আগে খেতে যাই, কাম করি। চলো, হাঁটো, এই ঘরের অশান্তিতে পেট ভরবে না। পাপড়ি ভাবি, ও পাপড়ি ভাবি, কোথায় আপনি? ও ভাবি, আপনি আসেন, এখানে আসেন, আমি রান্নাঘরে। ওই যে মুড়াটা নিয়ে বসেন। কি অবস্থা, কি করতেছেন? এই তো ভাবি রান্না বসামু, কাটাকাটি করতেছি। ভাবি তোমারে খুব দেখতে মনে চাইছে, তাই একটু আসলাম। ভাবি আপনি আসছেন, খুব ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছে। আমার এই বাড়ি তো সারাক্ষণ খালি থাকে,
বাড়ির মধ্যে কোনো একটা মানুষ নাই যে গল্প করবো। আপনি আইছেন, এখন আপনার সাথে অনেক গল্প করেন যে। কি গো ভাবি, তোমার মুখটা এমন কেন? আবার কি রানার সাথে ঝগড়া হয়েছে? আর বলবেন না ভাবি, একটা স্বর্ণের চেনের কথা বলছিলাম। ওই স্বর্ণের চেন কি আর আমার কপালে জুটে? আপনার ভাই বলে আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করে করে আমার ঘুরাইতেছে। স্বর্ণের চেন আমার দেয়ও না, কোনো কিছু না। আচ্ছা ভাবি, একটা কথা বলেন তো, এরকম করে কি আর সংসার চলে? আমিও তো একটা মেয়ে মানুষ, আমারও তো সকাল আছে। আরে দূর পাগলি, এই যুগে কি স্বামীরা সে বসে থাকলে হয়? আর রানা তো শুধু চাষাব। রানার আর কয় টাকাই কামাই করে, ওই টাকায় কি তোমার শখ মিটবে? তাহলে আর কি করব ভাবি? আমি তো হলাম কি এবারের বউ। বউ হয়ে তো আর বাড়ির বাইরে যে কামাই রোজগার করতে পারবো না, তাই না? নিজের খরচ কিভাবে নিজে চালাবো বলেন? শোনো, আমার এক চেনা পরিচিত লোক আছে, ওইখানে লোক নিবে। ঠিক আছে, তুমি যদি চাও তাহলে ওই জায়গায় আমি কাজে লাগাই দিতে পারি। শোনো, ওই জায়গায় যদি চাকরি করো, কারো কাছে আর হাত পাততে হইব না। তোমার নিজের খরচা তুমি নিজেই করতে পারবো, আর উল্টা তুমি আরো কত কিছু কিনতে পারবা। চাকরি? আমি কি আর চাকরি করতে পারবো ভাবি? আরে এত চিন্তা কিসের? ওখানের কাজ অত কঠিন না, তুমি এমনিই পারবা। নিজের পায়ে দাঁড়াইলে দেখবা তোমার এই সংসারে কদর বাইরে গেছে। রানাই তোমারে কত সম্মান করবো তখন। ভাবি, আপনি একটা কথা ঠিকই বলছেন। আজকে যদি আমার টাকা পয়সা থাকতো, আমি চাকরি করে আর্নিং করতে পারতাম, তাহলে হয়তো বা আমার এই সংসারের দাম থাকতো। ভাবি, তাহলে আপনি আমার চাকরির ব্যবস্থাটা করেন। এই তো বুদ্ধিমানের কথা। তুমি যদি ওইখানে ঠিক মতো কাজ করতে পারো, দেখবা তোমার দিন ঘুরে গেছে। ভাবি শুনেন না, কি চাকরি, কোথায় যাইতে হবে, কিভাবে কি, এটা তো বললেন না। শোনো, এইসব নিয়ে এখন চিন্তা করো না। কাজ করলে টাকা পাবা, সেইটাই বড় কথা। আমি সবকিছু ঠিকঠাক কইরা পরে তোমারে বলবো, দেখবা আর তোমার কোনো অভাব হইব না। না মানে ভাবি, হয়েছে কি, আমি তো একজনের সংসার করি। সে যদি আমাকে জিজ্ঞাসা করে কি চাকরি, কিভাবে কি, আমি তো তাকে বলতে পারবো না। এর চেয়ে ভালো হয় না আপনি যদি আমাকে বলতেন। আরে বললাম তো, আমি পরে বলবো, এখন একটু ব্যস্ত আছি। তুমি শুধু মনে মনে তৈরি থাকো। এখন আমি আসি, কাজ হইলে সবকিছু গুছাইয়া তখন আমি তোমারে খবর দিব। আচ্ছা ঠিক আছে ভাবি, আবার আসবেন কিন্তু। ঠিক আছে ভাবি। আল্লাহ, এত টাকা খরচ করে লাউগুলা ফলাইলাম, কিন্তু একটা লাউ তো টিকলো না। একটা লাউও বেচতে পারলাম না, খাইতেও পারলাম না। এই খরায় সব ফসল পুইরে ছাই হয়ে গেল। আল্লাহ, এই ছিল ভাগ্যে। খেতে এসে মনটা মরে গেল। ঘরে বাজান, তাই তো দেখতেছি। এই দেখ কি অবস্থা। এবার ক্ষেতের যে অবস্থা, আমার মনে হয় না ফসল ফলাই আমরা 2 টাকা ইনকাম করতে পারবো। কপালে যা আছে তাই তো হইব রে বাজান। ভাবছিলাম মহাজনের কাছ থেকে চওড়া সুদে মোটা অঙ্কে টাকা নিয়ে এইবার একটু বেশি করে ফসল ফলাম, তারপর ফসল হইলে ওই ফসল বিক্রি করে মহাজনের ধার দেনা শোধ করুম, বাড়ির কিছু কাম কাজ করুম, বৌমারে কিছু দেওয়ান লাগবো, সোনা দানা এগুলা দিম। এখন যা দেখতেছি, এই যে দেখ, এত টাকা দিয়ে লাউ চাষ করলাম, দেখ দি লাউয়ের অবস্থাটা কি। এই লাউ বাদ দিলাম, এই যে দেখ কুমড়াগুলা, এত টাকা খরচ করলাম, মনে করলাম যে এইবার কুমড়া উঠবো, কই সব লাল হয়ে গেছে। এমন খরা আল্লাহ দিছে, আর কিচ্ছু হইল না রে বাজান। শাক সবজিগুলা সব পুইরা ছাই। সেই চিন্তাই তো ঘুমাসতেছেন আব্বা। মহাজন কাশেম আলী বলছে এই মাসের ভিতরে যদি টাকা না দিই তাহলে আমাদের জমি টমি নিয়ে যাবে সব। এইদিকে তোমার বৌমার সাথে অশান্তি। এত যন্ত্রণা নিয়ে মানুষ কেমনে বাঁচে আব্বা? কি যে করবো কিছুই বুঝতেছি না। বিপদের সময় ভাঙ্গা পড়িস না রানা। মহাজনের সঙ্গে আমি আবার দেখা করব। মহাজনরে সব খুইলা কমু আমি সব খুইলা কইলে মহাজন ফালাইব না। আর ওই দিকে তো আরেক চিন্তা করতেছি রে বাজান। বৌমারে তো এটা ওই যে সোনার চেন বানাই দিতেই, কেমনে কি দিব?
আমার তো আশা ছিল যে এই ফসল বেচে তারপরে বৌমার একটা সোনার চেন গড়াই দিব, কিন্তু এখন এখন কি করবো? পাপড়ির কথা বাদ দাও আব্বা, সে তো আছে তার সকাল লাভ নিয়ে। দিক আমরা আছি আমাদের চিন্তায়। মহাজনরে টাকা না দিতে পারলে বাড়ির জমি দলিল করে নিয়ে যাবে, তখন সকাল রাত সব যাইব। বাজান রে, একটা জিনিস আমি চিন্তা করছি, এই মরা মাটিতে কোনো ফসলই তো হইব না। এই এই মাটিতে আর ফসলের আশা করাও যাইব না। বাজানে একটা জিনিস খেয়াল করতোস, গ্রামের অনেক পোলাপান এখন এই আমাকে গ্রামে ফসল আদি হয় না দেখে তারা কিন্তু শহরমুখী হয়ে গেছে। তারা শহরে যায় নানানজন নানান কাজ করতেছে, রাজমিস্ত্রির কাজ করতেছে, কেউ রিক্সা চালাইতেছে, কেউ দিনমজুরির কাজ করতেছে, রঙের কাজ করতেছে। কি করব ক, গ্রামে তো কিছুই হয় না, তাই তারা শহরমুখী হয়েছে। ও বাজান, আমি আমি কইছিলাম কি, তুই নাইলে শহরে যা, শহরে যাইয়া একটা কাম কাজ কর। তুই যদি শহরে যাইয়া একটা কাম কাজ করস তাহলে মহাজনের দেনাটা শোধ করতে পারবো। বাজান রে, আমার কথা বাদ দে, আমি আর কয়দিনই বা আছি, তোর তো ভবিষ্যৎ আছে। আল্লাহ দিলে আমার নাতি নাতকুর হইব, তোর সংসার আছে, তোর বউ আছে, তোর তো ভবিষ্যতের জন্য কিছু করতে হইব। আমার চিন্তা করলে তো হইব না ক বাজান। অভাব যখন ঘরের মধ্যে ঢুকে তখন এই এই মাটির মায়া কইরা কোনো লাভ নাই। এই মাটিতে কিচ্ছু করতে পারবো না বাজান। তাই আমি তোরে যা কই তুই সেইটাই কর, তুই শহরে যা। না আব্বা, ওই শহরের কথা বাদ দাও, ওই শহরে আমি যাব না। তোমার যে বয়স, তোমার এই বয়সে রাইখা আমি ওই শহরে যাব না। আর আমার ভিটামাটি সাইডে কেন আমি শহরে যাবো আব্বা? আমার কষ্ট হইলে আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে দিন মজুরি কাম করব। তবু আমি ওই শহরে যাব না আব্বা। শহরের ওই দালান কোঠা আমার পছন্দ না। তাছাড়া আমি এই গ্রামের মানুষ, এই গ্রামেই আমার জন্ম। এই গ্রাম ছাড়িয়ে আমি যাব না, তোমার রাইখেও আমি যাব না। আব্বা কই কি, আরেকবার চেষ্টা করি, তুমি আর আমি দুইজনে মিলে আরেকবার চেষ্টা করে দেখি না হয় কিনা, আমরা ফসল ফলাইতে পারি কিনা। হ বুঝছি, তুই তো এক গাইয়া, তোরে আর আমি কি কমু। আচ্ছা ঠিক আছে, চল বাড়ির দিক যাই, যাই দেখি বৌমার রাগ কি ভাঙলো কিনা। এখন আর কি করা যাবে, আর কপালে যদি না থাকে এই খরায় শেষ করে দিল এইবার। বাড়িতে নাই কেউ? কি রে, কি হয়েছে? এত চিল্লাইতেছেন কেন? জানেন না রাতের বেলা মানুষের বাড়িতে যেরকম চিল্লাচিল্লি করতে হয় না? রানার বউ, তোমার শ্বশুরে আর তোমার স্বামী 20,000 টাকা নিছে, গন্যা টাকা নিছে। আজকে মাসের শেষ দিন, টাকা দিতেছে না। টাকা পাইবেন আমার শ্বশুর আর স্বামীর কাছ থেকে, আমি কি করবো? আমারে কোন কেন? আরে আপনারা যখন মানুষের টাকা হাওলাত দেন সুদের উপরে, তখন তো সুদের টাকা খাইতে মজাই লাগে। তখন তো কন্যা না সুদের টাকা নিমু না। আর যখন টাকা ফেরত নেওয়ার সময় হয়, তখন গরিব মানুষের গলার মধ্যে পাড়া দিয়ে টাকা ফেরত নিতে চান নাকি? সুদের টাকা নিতে নিতে তো একদম রক্ত চুষা খাইতেছেন, এরপরও শান্তি হইতেছে না। সুদের টাকা যেহেতু নিছে, টাকা তো ফেরত দিবই, টাকা মাইরা তো যাইতেছে না। না কি বললা? রক্ত চুষা খাইতে মানে? ও, যখন টাকা নাও তখন সুদ দিব, আর টাকা চাইতে এলে রক্ত চুষা খাই না? ফাইজলামি পাইছো না? শোনো, টাকা পয়সা যদি না দাও এ বাড়ি ঘর থেকে বাইর করে দিব, তখন তোমার তেজ থাকবো না। যা পারেন করেন, আপনি কারে ভয় দেখান? আমারে ভয় দেখান না, সব ভয় আমি পাই না। শুনেন, গরিব হইতে পারি কিন্তু আমাকে একটা মান সম্মান আছে। আজকের পর থেকে বাড়ির মধ্যে সেরকম চিল্লাচিল্লি করবেন না। ঠিক আছে, এভাবে আর ডাকাডাকি করবো না। তোমার শ্বশুর আর তোমার স্বামী আসুক, তারপর ওর লগে বোঝাপড়া আছে। আর তুমি হলে বাড়ির বউ, এরকম বিয়াদব তো দেখিনি আমি। কথা কইলে উচিত কথা কইলে বেয়াদব, তাই না? কিসের উচিত কথা হইলে? আরে আসসালামু আলাইকুম মহাজন সাহেব, আপনি রাইট করে আমার বাড়িতে। ওয়ালাইকুম আসসালাম। রানা, তোর বউরে কি আদব কায়দা শিখেছি? আমি টাকা চাই দিয়েছি, যা ইচ্ছা তাই কয়। এ হলো বাড়ির বউ, কথা বলবে একটু বুঝে শুনে কথা বলবে না? ভাই আপনি রাগ করেন না, ও তো ছোট মানুষ, বোঝে নাই। এই তুমি দাও, দ্রুত একটা স্যার নিয়ে এসো, বাইরে বসতে দাও। রাগ করছি আর, আমি এখানে বসতে আসিনি। মাসের শেষ দিন, তোর টাকা দেওয়ার কথা, আমার টাকা দে। মহাজন সাহেব, মাঠের অবস্থা তো আপনি নিজ চোখে দেখছেন। এখন খরা চলতেছে, ফসল টসল সব জৈলা পুইরা ছাই হয়ে গেছে। আমারে আর কয়েকটা দিন সময় দেন, আমি আপনার টাকা ঠিকই দিয়ে দেবো। সময়ের কথা বলতেছো? সময় দিতে দিতে আমার জান শেষে গেছে। টাকা চাইতে হলে খালি অভাব অভাব অভাব, অভাবের গল্প তো আমি শুনবো না। শোনো, তোমরা যদি টাকা না দাও, ওই জমিতে তোমরা ফসল ফলাতে পারবে না, ওই জমি আমার। ভাই আমাদের আর 10টা দিন সময় দেন, আমি 10 দিনের ভিতরে ঠিকই আপনার টাকা দিয়ে দেবো। আমার উপরে একটু বিশ্বাস রাখেন ভাই, আর আমরা তো আপনার পর কেউ না ভাই। শোনো, সময় যখন চাইতেছো
10 দিন না, আমি তোমার 7 দিন সময় দিলাম। 7 দিনের ভিতরে টাকা যদি না দাও, আমি কিন্তু জমির দলিল আছে আমার কাছে, জায়গা মতো নিয়ে যাব। আমি গেলাম কিন্তু। আর নাও টাকা। আজকে তোমার জন্যই বাড়িতে মানুষ এসে এত অপমান করে গেল, কতগুলা কথা শুনে গেল। সি সি সি, আমাগো মান সম্মান আর কোনো কিছু থাকলো না। এই তুমি এত বেশি বুঝো না, যাও বাজার না, তোমার এত কথার দরকার নাই। উচিত কথা কইলি আমি। বাবাজান, অভাবে পড়লে চোর ডাকাইতের চেয়ে ওই মহাজনের ডর বেশি। কি করবো আব্বা, বুঝতেছি না। কি করবি? আচ্ছা শোন, তুই ঘরে যা, গলাটা শুয়ে গেছে, আমার এক গ্লাস পানি এনে দে। আব্বারে ভাত দিয়ে আসছি, তুমি ভাত খাবা না? চলো তোমার ভাত বেড়ে দিই। না আমি ভাত খাবো না। ভাত খাবে না তো ঠিক আছে, খাও না, না খাই থাকলে না। শোনো, আমি তোমার একটা কথা বলতে চাই। কি কথা? এইভাবে অভাব অনটনে না থাইকা, মানুষের কথা না শুই না, আমি একটা চাকরি করতে চাই। চাকরি করবা? কিসের চাকরি? এই ধরো যে কোনো একটা চাকরি, যাই করি পরেরটা তো পরে জানতেই পারবা। সুমি ভাবি বলছে আমারে, উনি আমার একটা ভালো চাকরি দিব, আর ওই চাকরি করলে এমনি তো আমি অনেক টাকা আর্ন করতে পারবো, আর আমাদের কোনো অভাব থাকবে না। সুমি ভাবি বলছে আমি চাকরি করতে হবে। চাকরিটা কি, কোথায় যেতে হবে, কি কাজ, এগুলো কিছু জানো? ওইটা তো ভাবি আমার এখনো পরিষ্কার করে কোনো কিছু বলে নাই। তবে কাজ যাই হোক, কাজ তো আমি কাজ করব, টাকা আসবে, এটাই হচ্ছে বড় কথা। আর আমি কোনো কিছু শুনতে চাই না। কি কাজ সেইটাই তুমি জানো না, আবার তুমি চাকরি করবা? শোনো পাপ্পি, আমি একটা কথা বলি, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাদের তো একটা মান সম্মান আছে। ঘরের বউ বাইরে দিয়ে কাজ করবে, এটা আমার সংসারে হবে না। আমি এমন স্বামী না যে আমার বউ বাইরে গিয়ে কাজ করবে আর টাকা ইনকাম করে আনবে, তাই যে আমার সংসার চলবে, এরকম কাজ আমার দরকার নেই। কেন দরকার নাই? মানুষ যখন বাড়ির মধ্যে আইসা অপমান করে যায়, কথা শুনে যায়, তখন দরকার থাকে না? আরে যে শুনো, আমি তোমার একটা কথা কই, আমি ভালোর জন্য বলছি যে তোমার কাজের পাশাপাশি আমি যদি একটা চাকরি করি, অন্তত এই সংসার সবকিছু ভালো থাকবে। কিন্তু না, তুমি তো শুনবা না। আরে আমি এই সংসারটার মধ্যে একবেলা খায়া দুই বেলা না খায় থাকতে পারবো না, সিরা কাপড় পরে থাকতে পারবো না। আমার অনেক দামি দামি শাড়ির স্বপ্ন আছে, আমি এই স্বর্ণের গহনা পরবো, এরকম ইচ্ছা আমারও আছে। এটা প্রত্যেকটা মায়ের মানুষের একটা স্বপ্ন, যেটা তুমি পূরণ করতে পারো না। আর শুনো, আমি যেহেতু সিদ্ধান্ত নিছি আমি চাকরি করবো, করবো মানে করবো, এখানে আমার কেউ বাধা দিতে পারবা না। আমি তো বলছি তোমার সোনার সেন আমি কিনা দিব, দরকার হয় আমি শহরে গিয়ে রোজগার করবো, ওইখান থেকে রোজগার করে তোমার জন্য আমি স্বর্ণের সেন কিনে নিয়ে আসবো, কিন্তু তোমার চাকরি করা যাবে না। তুমি চাকরি করতে পারবে না, এইটাই আমার শেষ কথা। এরপর আর কোনো কথা বলবা না। তোমার শেষ কথা, কিন্তু এটা আমার শোনার সময় নাই। শুনো, আমি যেটা কইছি মানে ওইটাই হইব। আর তোমার তো মরদ নাই, ভালো একটা চাকরি বাকরি করে বউরে ভালো মতো রাখবা। তুমি তো একটা অপদার্থ, তোমার মুখে বাড়াইছে বড় বড় কথা না? তুমি সত্যিই বলছো, আমি আসলে একটা অপদার্থ। সারাদিন গাধার খাটনি খাটি এই সংসারে সবার জন্য, একটু ভালো কিছু করার জন্য, কিন্তু নাম নাই। কের মন জয় করতে পারলাম না, তুমিও সেই একই জিনিস। তোমার কোনো কিছুতেই মন ভরতে পারিনি। আমার সারা ঘুমও হবে না, আমি যাই। হ্যাঁ, এদিকে তো ঘুমাবে না, ঘুমতে হবে রাস্তায় গেলে। হ্যাঁ, তুমি যা মনে করো তাই। নিজে তো কোনো কিছু করতে পারবে না, আবার আমাকেও করতে দিবে না, খালি আসে আলগা রাগ দেখানোর জন্য। ঘরে এমন বউ থাকলে শত্রুর দরকার হয় না। সারাদিন গাধার কাটনি খাটিয়ে আইসি একটু ঘরে ঘুমাবো, তাও শান্তি মতো ঘুমাইতে পারলাম না। আর মানুষেরও খাইয়ে দিয়ে কোনো কাজ নাই। এক বাড়ির মানুষ আর এক বাড়ি এসে বউরে কুবুদ্ধি দিয়ে যায়। আরে এখন আমি একটু ব্যস্ত আছি, একটা পার্টির লগে মিটিং আছে, মিটিংটা শেষ করে তারপর আমি ফোন দিচ্ছি। কি খবর মৌসুমী রানী? হঠাৎ করে আমার বাসায় নতুন কোনো মক্কেল টক্কেল পাইছো নাকি? আরে মৌসুমী রানী কি এমনি এমনি আসে? অনেক ভালো একটা মেয়ে পাইছি, গ্রামের সহজ সরল, নামটাও জাক্কা, সেই সুন্দর। মৌসুমী রানী, আমি কিন্তু তোমার ভালোভাবেই চিনি, তুমি মালটা কি। তুমি ভালো কিছু না পাইলে আমার কাছে আইবা না। এতই যখন প্রশংসা করতেছো, দেই ছবি টবি আছে, দেখাও দেই। আছে না মানে? ছবি তো নিয়ে আসছি, এই যে। বাহ, সেই সুন্দর তো। এই তুমি কি এই মায়াটা সত্যি আনতে পারবা? আরে যদি আনতে পারো, আমরা কিন্তু বাজারে বিশাল একটা ব্যবসা করতে পারবো। তবে এই মেয়েটারে আনা একটু কঠিন, কারণ ওর স্বামী আছে, শ্বশুর আছে, একটু কঠিন হয়ে যাবে, তাই দামটাও একটু বেশি। তবে চিন্তা করেন না,
আমি মগজ দোলাই অলরেডি শুরু করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি পাইবেন। আরে টাকা পয়সা কোনো ব্যাপার না, এই নাও টাকা। তবে হ্যাঁ, মনে রাখবা কোনো রকম কোনো ঝামেলা যেন না হয়। আমি আবার ঝামেলা জড়ানো পছন্দ করি। যত দ্রুত পারো এই মায়াটারে এখানে নিয়ে আসবে। আরে কোনো ঝামেলা হবে না, ঝামেলার দায়িত্ব আমার। গ্রামের সহজ সরল মাইয়ে তো, ও চলে আসবে। ভালো একটা চাকরির অফার দিছি। আসলে স্বামীর বাড়িতে আছেন, একটু অভাবেও আছেন, টাকার লোভ দেখালে সবাই চলে আসবে। আচ্ছা, তো হইলো নাকি মৌসুমী রানী? আমি খুব ঝামেলার মধ্যে আছি। আজকে শিপমেন্ট যাবো, অনেকগুলা মায়া পাঠামো আজকে প্রবাসে। তুমি এখন যাও, পরে তোমার সাথে কথা বলবো। তবে টাইমটা কিন্তু 2 দিন। ঠিক আছে, তাইলে আমি এখন যাই, খুব তাড়াতাড়ি দেখা হবে। আমিও চাই। রে বাবা, কি রাস্তা রে বাবা, এই দিকেও আমার আসতে হয়। হ্যাঁ, এমন একটা জায়গায় মেয়েটা বিয়ে করছে। পাপড়ি, পাপড়ি, মা পাপড়ি, আরে কোথায় গেলি? আরে কই, বাড়িতে কেউ নাই? আরে বিআইন সাহেব আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনি হঠাৎ করে না বলে চলে আইছেন, আর এই রোদের মধ্যে আপনি দাঁড়ায় আছেন, ভিতরে চলেন। আরে আসবো, আবার আপনাদের কাছে বলে আসবো নাকি? আর ভিতরে যাব, ভিতরে একটা যাওয়ার জায়গা হলো নাকি? হ্যাঁ, আর আমি তো এসি ছাড়া থাকতে পারি না, গরম রে বাবা। আর আমাদের বাড়ি যে রহিমা আছে না, এর চাইতে ভালো জায়গায় থাকে এসিতে। শুনে, আমার মেয়ে এই বাড়িতে বিয়ে করেছে বলে আমি এই বাড়িতে আমার আসতে হয়েছে, নাহলে এই বাড়িতে কে আসে? এখানে আমার কাজের লোকও আসার যোগ্য না। থু। আর আমার মেয়েটা কেমন আছে সেটা জানার জন্য আমি এখানে আসছি। জি বিআইন সাহেব, বৌমা তো খুব ভালো আছে, আপনি কোনো চিন্তা করেন না। বিআইন সাহেব, আপনার কি অবস্থা? আপনার শরীরটা কেমন আছে? শুনেন, আমার খবর নিয়ে আপনি কি লাভ বলেন? আপনি নিজের চরকায় তেল দেন আগে, তারপরে আমার কথা জিজ্ঞেস করেন, ঠিক আছে? আমার রাজকন্যার জন্য আমার এখানে আসা, না হলে আমি এখানে আসবো কেন বলেন তো? ভাবতে আমার ঘৃণা হচ্ছে, এই বাড়িতে আমার মেয়ে কিভাবে আছে, না জানি কত শুকিয়ে গেছে, আল্লাহই জানে। দেখতে কেমন নোংরা। ইস, মা? আহ, আরে মারে, কেমন আছো মা? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আরে কি রে, তুই এত শুকিয়ে গেছিস? তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, না? খাবি কোত্থেকে? দেখোস না, থাকার তো ঠিক মতো জায়গাই নেই, আবার খাওয়া দাওয়া দিবে কোত্থেকে? মা, তুমি এসেছো ভালোই হয়েছে। জানো, এখানে আমার অনেক কষ্ট। এই মানুষগুলা, এই একটা মানুষও ভালো না। এরা সব সময় আমাকে জ্বালা যন্ত্রণার মধ্যে রাখে। আমি ঠিক মতো খেতেও পাই না, আর থাকবো তো দূরের কথা। আর এই অজপাড়া গায়ের মধ্যে আমার বিয়ে হয়েছে। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলছি মা। বৌমা, এইসব তুমি কি বলতেছো? তোমার মা তোমারে দেখতে আইছে, তোমারে জিজ্ঞাসা করলো, আর তুমি এইসব কি বলো? তুমি তো এখানে ভালোই আছো, তোমারে তো আমরা অভাবে রাখি নাই, তুমি তো ভালোই আছো। চুপ করেন আপনি, বেশি কথা বলবেন না। নিজেরাই তো ঠিক মতো খেতে পাচ্ছেন না, আবার আমার মেয়েকে কি খাওয়াবেন? হ্যাঁ, খাওয়াতে পারবেন না যখন, ভালোভাবে রাখতে পারবেন না যখন, তখন ছেলেটাকে বিয়ে করিয়েছিলেন কেন বলেন তো? মা, তুমি জানো এই বাড়িতে কি কি হয়? আমাকে খাওয়া পরে দিবে দূরের কথা, আমার একটা সকাল তো পূরণ করতে পারে না ওনার ছেলে। এই যে এই চেনটা বাবা আমাকে কত শখ করে আমার জন্মদিনে গিফট করেছিল বলো। হ্যাঁ, আর ওনার ছেলে আমাকে একটা রূপোর চেনও গিফট করতে পারে না, এত ছোট লোকের। বৌমা, আমি তো জানি তোমার বাবা তোমারে শখ করে ওই সোনার চেনটা দিছে। তাই শোনো বৌমা, আমরাও তোমারে এর থেকে আরো ভালো চেন গড়াই দেব। তুমি এইসব কি বলো? তোমার মা আর সে আমাদের বাড়িতে তুমি যদি এইসব বলো, আমি ছোট হয়ে যাই না বৌমা? হয়েছে, আর বলতে হবে না। আপনারা যে কত কিছু করতে পারবেন সেটা তো আমি ভালো করেই বুঝতে পারছি, আমার মেয়েও বুঝে ফেলেছে। বুঝতে পেরেছেন? মা, থাকার ঝগড়াঝাটি করো না তো, এদের সাথে কথা বাড়ালেই কথা বাড়বে। চলো ভিতরে চলো, তোমার গরম লাগছে না? গরম তো লাগছে, তোদের বাড়িতে এসি নাই, এই ভাঙা ঘরে আবার এসি থাকবে কোত্থেকে? নিজেরাই থাকতে পারে না? মা, অনেক কথা আছে, চলো ঘরে চলো। কথা আছে? আচ্ছা ঠিক আছে, চল। ওরে বাবা, এই আস্তে আস্তে চল। শব্দ হলো কি পাথর নাকি? কি রে, এটা কি শব্দ? আয়, কেউ রাইখে গেল নাকি? এর ভিতরে কি কোনো গুপ্ত ধন নাকি? কেউ কি রাইখে গেল? কুয়াশার শব্দ দে।
না, এখন খোলা ঠিক হবে না। মাঝমাঝে কেউ দেখে ফেললে আবার বিপদ হতে পারে। লোকে জানলে হিতে বিপরীত হতে পারে। তার চেয়ে বরং এই গামছায় প্যাঁচায় বাড়িতে নিয়ে যাও। শান্তি মতো ঘরে গিয়েই দেখবো ভিতরে কি আছে। শোন মা, তোর একটা কথা বলি। এই যে রানা, এই ফকিরের ঘর, এই ফকিরের ঘরে থাইকা তোর জীবনে কাটবো না, বুঝছো? তোরে তো রানা একটা ভালো শাড়ি দিতে পারে না, আর গয়নাগাড়ি তো দূরের কথা, এগুলো তো পারবেই না। দেখ, তুই এক কাজ কর, ওরে তুই তালাক দে, তোরে আমি ভালো জায়গায় বিয়ে দেবো, তোর রাজ কপাল ফিরবে, বুঝছিস? তুমি ঠিকই বলেছো। এভাবে সংসার করা যায় না। এভাবে আমি যদি ওর সংসারে পড়ে থাকি তাহলে আমার বাকি ফিউচারটাও নষ্ট হয়ে যাবে। আজকেও বাড়িতে আসুক, আমি ওর সাথে এই তালাকের ব্যাপারে কথা বলবো। হ্যাঁ, সাহস করে বলবি। আর যদি সাহস না করতে পারোস তাহলে তোর জীবন কিছুতেই তুই ফিরাতে পারবি না। একেবারে ডাইরেক্ট বলবি, মুখের মধ্যে কোনো কথা রাখবি না। হ্যাঁ মা, আমিও এখন বুঝতে পারছি আমার ভবিষ্যৎ নিয়ে আমাকে ভাবতে হবে। এভাবে থাকতে চলবে না। ওকে শুধু তুমি আজকে আসতে দাও, তারপর দেখো আমি কি কি বলি আর কি কি করি। মা, তুমি এখন এই গরমের মধ্যে বসে থেকো না তো, যাও তুমি যে একটু বাতাস খাও, যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, তুই আয়। মা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই যে আইছে অপদার্থ, নিজে তো চলতে পারে না, আবার সাথে করে আমার মেয়েটারই নিয়েছে। আমার মেয়েটার জীবনটাই ধ্বংস করে ফেলছে। শোনো, কামাই রোজগার তো তোমার কিছুই নাই, তুমি আমার মেয়েটাকে কিভাবে চালাবে বলো তো? হ্যাঁ, তুমি আমার মেয়েটাকে কেন বিয়ে করেছিলে? মা, একটা কথা কই, টাকা পয়সা সুখ আসে না, সুখ হচ্ছে মনের ব্যাপার। আমি আমার সংসারটাকে আগলে রাখার জন্য হাড় ভাঙা কষ্ট করতেছি। মনের শান্তি হচ্ছে বড় বিষয়। মা, আমি আমার মনের দিক দিয়ে অনেক শান্তিতে আছি, অনেক সুখে আছি, আমার সংসারটা অনেক সুখের আছে। আপনার মেয়ে যদি মনে করে সে সুখে নাই, সেটা তার ভুল ধারণা। আপনার মেয়ের সাথে তো আমি কখনো খারাপ ব্যবহার করি না। ওরে অনেক সুন্দর করে ওর সাথে কথা বলি, অনেক ভালো রাখতে চেষ্টা করি, সুখে থাকতে চেষ্টা করি। দুজনের সংসারটা যেন সুখের হয়। ও যদি এটা না বোঝে, মা, আমি কি করে বুঝাবো রে? হয়েছে হয়েছে, আর নীতি বাক্য বলতে হবে না, বুঝতে পারছি আমি। হ্যাঁ, আমার মেয়েটারে যে তুমি কতটুকু করতে পারছো আমি এটা ভালো করেই বুঝি। সুখে তো রাখবা তো দূরের কথা, ভালো একটা শাড়ি দিতে পারো না, আমার মেয়েটা একটু ভালো মন্দ খেতে পারে না, শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। মা তো ঠিকই বলেছে, তোমার এই শান্ত স্বভাবের চেহারা দেখে আমার পেট ভরবে না। তুমি এখন যাও, এখান থেকে যাও। তোমার এই চেহারা দেখলে আমার একদম গা পিত্তি জ্বলে যায়। দাঁড়িয়ে আছো কেন? যাও, দেখলে একেবারে গা জ্বলে যায়। দেখলি তো, মাথা নিচা করে চলে গেছে, চোখের দিকে তাকায় কথা বলার সাহসটুকু ওর নাই। আর তোর সাথে ঘর করবে কি করে বল? মা, ওর কোনোদিন সাহস হবে না আমার সাথে কথা বলতে। মা, তুমি ঠিকই বলেছো, আমি ওকে সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দিব। আমি না সহ্য করতে পারছি না, আমার এই বাড়িতে থাকতে থাকতে একদম দম বন্ধ হয়ে যাচ্ছে। মা, তুমি শুধু আজকে রাতটা অপেক্ষা করো, দেখো আমি আজকে ওর সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলবো, আর আমি ওকে ডিভোর্স দিয়েই ছাড়ব। শোন মা, তুই যেই সিদ্ধান্তটা নিয়েছিস ওইভাবেই থাক, এখান থেকে এক চুলও নড়বি না, ঠিক আছে? আমি ঘরে গেলাম। কি হয়েছে? ঘুমাইতেছো না কেন? তোমার কি শরীর খারাপ? শরীর খারাপ হবে কেন? আমার মন খারাপ। শোনো রানা, তোমার সাথে এভাবে সংসার করা আমার পক্ষে সম্ভব না। তোমার এই বন্দি কাজে থাকতে থাকতে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি আর এখানে থাকতে চাই না, আমি মুক্তি চাই, আমাকে মুক্ত করে দাও। এসব কি বলতেছো? আমি কি কোনো ভুল করছি? আমি তো তোমার সুখে রাখার জন্য আমার সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি। তোমার সাধ্যের সীমা অনেক কম রানা। আমি তোমার কাছ থেকে মুক্তি চাই, আমি তোমাকে ডিভোর্স দিব, আর কাল সকালে বাড়ি থেকে একেবারে চলে যাব। ডিভোর্স দিবা? তোমার এই কথাটা বলতে একবার বুক কাঁপলো না? বিয়ের সময় তো তুমি ওকে ঠিকই বলছিলাম, সুখে দুঃখে সবসময় একসাথে থাকবা। আজকে আমার অভাব দেখে আমার সাইডে তুলে দিতে চাচ্ছ। আচ্ছা পাপি, একটা কথা বলো তো, এই শাড়ি গয়না কি ভালোবাসার কাছে তুচ্ছ? ভালোবাসা না পেট ভর না রানা। তোমার এসব নুন ভাতের কথা তুমি তোমার কাছেই রাখো, এসব আমাকে বলতে আসবা না। আচ্ছা, চলে যাবা তো? ঠিক আছে, যাও। তবে শোনো, যাওয়ানোর সময় একটা কথা শুনে যাও। টাকা পয়সা দিয়ে কোনোদিন সুখ কেনা যায় না, মনে রাখো। ঠিকই আমার এই কথাটা একদিন তোমার মনে পড়বে। আমি তোমার মন থেকে ভালোবাসছিলাম পাপ্পু। আমার জীবনের এইটাই মানে সবচেয়ে বড় ভুল ছিল। তোমার এই নীতিবাক্য শোনার কোনো সময় আমার নাই। আমি আমার মায়ের কাছে গেলাম। শোনো, কই যাও? আরে শোনো না। ও মা, মা কই তুমি? বাইরে আসো। এই তো আমি।
কি রে মা, কি হয়েছে তোর? চিৎকার শুনে আমি ঘুম থেকে উঠে এলাম। কি? শুনতে চাও কি হয়েছে? হ্যাঁ। এই বাড়িতে থাকা মানে এই ছোট লোকটার সাথে সংসার করা। এই ছোট লোকটার আমি একটু ভালো থাকার কথা বলছিলাম, ও আমার কি বলে জানো? আমি নাকি লোভী, হ্যাঁ? আমি নাকি ওর যোগ্য না, আমাকে বলে ঘর থেকে বের হয়ে যেতে। কি এত বড় কথা বলছে? হ্যাঁ, কত বড় সাহস! কি বলতেছো বৌমা? আমার ছেলে তো এরকম না। এরা না, বৌমা কি বলতেছে? তুই কি বলছস? বাবা আমি কিছুই বলি নাই, ও নিজে নিজে তালাক চাইতেছে, ও আর বাড়িতে চলে যাবে। আমি বলছি ঠিক আছে যাও। এই চুপ কর ছোকরা, মুখে মুখে আবার তর্ক করো আমার মেয়ের সাথে। তোমার এত বড় সাহস? হ্যাঁ, আমার মেয়ে আমার কাছে রাজকুমারী, আমার কাছে এমনিতেই ভুল করছো, আবার আমার মেয়ের সাথে মুখে মুখে তর্ক করছো। কত বড় সাহস তোমার! শোনো, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, আমার মেয়ে তোমার বাড়িতে আর থাকবে না। বিয়েন সাহেব, এখন তো মাঝরাত। এই মাঝরাতে যদি আমরা সবাই চিল্লাচিল্লি করি, আশপাশের মানুষ তো খারাপ বলবে। রাতটা পুহাক, সকালবেলা আমরা এক জায়গায় বসে তারপরে শুনবো না। হ্যাঁ, আপনি আমার এই কথাটা একটু বুঝেন বিয়েন সাহেব। দেখেন, আমাদের ভালো আমাদেরকে বুঝতে দেন, আপনাদের মতো ছোট লোকদের কথা আমাদের শোনার প্রয়োজন নেই। অনেক হয়েছে, এবার থামেন। আপনারা বড় তাই সম্মান করি, সম্মান করি বিধায় বুঝেন না যে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারি না। তুমি আমার মায়ের মুখে মুখে তর্ক করছো, তুমি তো আস্ত একটা বেয়াদব। অন্যায় করতেছি না ভাবছি, আয়নার সামনে দাঁড় করাইয়া তোমাদের আসল চেহারাটা দেখাচ্ছি। তুমি আর তোমার মা আমার আর আমার বাবার উপর যে মানসিক অত্যাচার করতেছো, এটা কি আসলে তোমরা বুঝতে পারো না? এই বাড়িটা ছোট হইতে পারে, কিন্তু এই বাড়িটা গড়তে আমার বাবার অনেক পরিশ্রম করা লাগে। শোনো, আমরা গরিব কিন্তু আমাদের ভিতর অহংকার নাই, কিন্তু তোমাদের ভিতর অনেক অহংকার। তোমাদের মতো অহংকারীদের আমাদের এই বাড়িতে কোনো জায়গা নাই। যাও। তুমি আমাকে এসব কথা শোনাচ্ছ কেন? তুমি জানো আমি চাইলে তোমাকে কি করতে পারি? কি করবেন আপনি? কি করতে পারেন? শোনেন মা, আপনারা ভাবেন কি টাকা থাকলে সব কিছু করা যায়? টাকা থাকলে সব হয় না। হ্যাঁ, আপনাদের মনটা নর্দমার চেয়েও নিচে। আর শোনো পাপড়ি, তুমি আমার কাছে তালাক দিয়েছো না? যাও, তোমার আমি তালাক দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। এইবার কিন্তু তুমি তোমার সীমানা ছাড়িয়ে যাচ্ছ। সীমা আমি না, তুমি ছাড়িয়ে যাচ্ছ অনেক আগে থেকেই। এখনো দাঁড়াই আছো কেন? যাও, যাও, এখান থেকে চলে যাও। আমার এই বাড়িতে থাকার কোনো ইচ্ছা নাই, এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মা, আমরা দাঁড়িয়ে আছি কেন? চলো। হ্যাঁ চল। শোনো মাজনী, আমার একটা কথা শুনে যাও। যাইতেছো যাও, তয় মাজনী একটা কথা মনে রাখো, মানুষের কিন্তু টাকা পয়সাই সব না। টাকা পয়সা আইজ আছে নাই কাইল। তুমি একটা স্বর্ণের হারের জন্য আমার এই সংসারে সব সময় অশান্তি লাগাই রাখছো। আমি যে তোমার শ্বশুর, বাবার মতো, তুমি কিন্তু কখনো আমার সাথে ভালো ব্যবহার করো নাই। তোমারে আমি ছেলের বউ হিসাবে কখনো দেখি নাই, মায়ের মতো আমি তোমার দেখছি। তোমার আমি বলছি, বৌমা বৌমা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার স্বর্ণের হার আমি করাই দেব। কিন্তু বৌমা, তুমি আমার কোনো কথা শোনো নাই, উল্টা আমারে অপমান করছো। বৌমা, সুখী হইতে হইলে টাকা লাগে না, মানুষের দোয়া লাগে, দোয়া। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি যেখানে যায় শান্তি পাও তুমি সেখানেই যাও। তয় মানুষের এইভাবে ছোট করো না, এত অহংকার ভালো না। আল্লাহ তাআলা মানুষের ভাগ্য কখন ফিরিয়ে দেয় এটা কেউ বলতে পারে না বৌমা, কেউ না। চল, আর এখানে দাঁড়িয়ে থাকার লাগবে না, চল। নীতি কথা কয়। রানা, মুহূর্তের মধ্যেই আমার ভরা ঘরটা খালি হয়ে গেল। কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, নাতি নাতকুন নিয়ে আমি এই উঠান বইরা খেলা করব। কিন্তু দেখ আল্লাহ আমাকে কপালে কি রাখলো। আসলে কি, কপালে যদি সুখ না থাকে রে বাবা, শত চেষ্টা করলো সুখ আসে না। কত আশা করছিলাম আমার এই ভাঙা ঘরটা সুখে বইরা যাইব, কিন্তু আমাকে কপালই তো পুরা রে বাবা। তুমি নিজের কপালের দোষ দিও না বাবা। যে মানুষ অন্ধকারে থাকে তার আলোর পথ দেখায় কোনো লাভ নাই। ও নিজেই চলে যাইতে চাইছে, ওরে যদি তুমি জোর করে ধরে রাখো কোনো লাভ নাই। তবুও তো বাবা সমাজ আছে রে বাবা, সমাজ বলতে একটা কথা আছে, মানুষ কতজন কত কথা বলবো। বিচ্ছেদ মানে দুইজন আলাদা হয়ে যাওয়া না বাবা, একটা সংসার ছারখার হয়ে যাওয়া। একটা সংসারের সুখ শান্তি সব বিসর্জন হয়ে যায় বাবা, সব বিসর্জন হয়ে যায়। লোকের কথা ভাবে লাভ নাই বাবা, যারা আমাদের সম্মান করতে জানে না তাদের চিন্তা করে কোনো লাভ নাই বাবা। আল্লাহ কপালে যা লাগছে তাই হবে, তুমি মন খারাপ করো না বাবা, আমি তো আছি। ওইটাই তো সান্ত্বনা রে বাবা। ঠিক আছে,
খারাপ রেসোস কেন, যা ঘরে যা, ঘুমা যা। ঠিক আছে বাবা। আমার এই সংসারটা তো ভালোই ছিল, ছোট্ট একটা সংসার ছিল। আমার বৌমাটা আমারে বুঝতে চাইলো না, আমার পোলারও বুঝলো না। আর খালি টাকা টাকা টাকা। আরে টাকাই কি সব সুখ হয়? বাবাজান, বৌমা তো রাগ করে চলে গেল, আর যাইবই না কেন। বাজান রে, বড় লোকের মাইয়া, সব সময় ছিল আরাম আয়েসে। আমাগো এই গরিবের সংসারে মানায় না। যাক গেছে, ভালো হয়েছে। তয় বাজান, আমি তোরে কই কি, বৌমার কথা মাথার থেকে ফালাই দে। আব্বা, আজকে আমার টাকা নাই, এই জন্য আমার বউ আমার ছেড়ে চলে গেল। এই কষ্ট কি কারে বুঝাবো আব্বা? এই জন্য তো কই রে বাবা, এখন থেকে টাকার পিছনে ছোট, টাকা কামাইতে হইব। একটা কথা মনে রাখবি, এই দুনিয়াটা বড় নিষ্ঠুর, টাকা ছাড়া কিচ্ছু না রে বাবা। আজকে তোর কাছে টাকা আছে, তোর সব আছে, তোর টাকা নাই, কোনো কিছুই নাই। কাম কাজ কইরে তারপর। আরে রানা ভাই, চাচা যান, কি হইল? বাড়ি এত শুনশান কেন? পাপড়ি ভাবি কোথায়? ঘরে নাকি? না ভাবি, পাপড়ি কালকে ওর মার বাড়ি চলে গেছে, সে আর আমার সাথে সংসার করবে না। কি বলেন ভাই, একেবারে বাপের বাড়ি চলে গেছে? এটা তো খুব খারাপ হইছে। আরে সর্বনাশ, আমার তো সব শেষ। পাপিকে পটিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করতে চাইছিলাম, সেটা তো আর হলো না। চাইছিলাম হাতের দুইটা বালা বানাবো, তাও হলো না। মাঝখান দিয়ে আমার লাভের গুড় পিঁপড়েই খাইলো। কি হয়েছে ভাবি, কি ভাবতেছেন? না ভাই, কিছু ভাবতেছি না, আসলে আমার একটু কাজ আছে, আমি যাই। আব্বা, হ্যাঁ, তোমার তো একটা কথা কইতে ভুলে গেছি। কি ক? কালকে আমি জমিতে কাজ করতে গেছি না, কাজ করতে গেছি, যখন কোদাল দিয়ে কোপাচ্ছে, হুট করে এমনি কোদালের সামনে একটা টাস করে শব্দ হল। পরে আমি হাত দিয়ে ঘুরে দেখি একটা ঘটি, উপর দিয়ে কাপড় দিয়ে মোড়ানো। কি গটি পাইছস মাটির নিচে? পরে আমি উঠালাম, উঠাইয়ে চারদিক চাইছি যে কেউ রাইখে গেল কিনা, তা কাউরে দেখি না। পরে আমি গামছা দিয়ে মোড়াইয়া ঘরে এনে রাখি, কিন্তু তোমার বৌমার ঝামেলায় তোমার কইতে মনে নাই। মাটির নিচে যখন গটি পাইছস, বই রইছস কে? চট করে যাই নিয়ে আয়, যা দেখি ওই গটির মধ্যে কি আছে। আল্লাহ আল্লাহ। আপা, আপা, এই যে পাইছি কালকে। খুল। কি আছে আর ভিতরে আব্বা? আব্বা, 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 বাবা রে, আল্লাহ তোর মুখের দিক তাকাইছে, আল্লাহ দিছে, আমাকে মতো গরিব মানুষের আল্লাহ দিছে। ও বাজান, বাজান রে, বাবান্দি, শোন, হুম। এইটা দিয়েই তোর উন্নতি করতে হইব, এইটা দিয়ে তুই বড় হবি, এইটা দিয়েই সব যদি আমি এমন একটা কিছু করবো যাতে সবাই দিয়ে আমাকে হিংসা করে। হ তয় বাজান, খবরদার, মুখে একদম তালা, এই ঘটির কথা যেন কেউ না জানে, তাই নাকি কিন্তু পুলিশ আইব, কেউর কাছে কবি না। এই গামছা দিয়ে আবার মিলই তাই দি। হ আব্বা, এই টাকা, এই গয়না দিয়ে কি করবো আমরা? বাবারে, আল্লাহ যখন যে কোনো উসিলাই আল্লাহ আমাকে এগুলা দিচ্ছে, তোর এই গয়না আর এই টাকা দিয়ে তোর বড় হইতে হইব। হ বাজান, তুই অনেক বড় হবি, এই টাকা দিয়ে তুই ব্যবসা করবি। প্রথমে ছোট থেকে শুরু করবি, তারপর আস্তে 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 অনেক বড় ব্যবসায়ী হবি। কিন্তু আব্বা, আমার তো ভয় লাগতেছে। এই টাকা আমরা খরচ করলাম, ব্যবসা শুরু করলাম, পরে যদি কেউ এসে আবার বলে যে এই টাকা আমার, আমি রেখে গেছি, তখন আমরা কি করবো? বাবা রে,
যে এই টাকা গয়নাগুলো থুয়ে গেছে তার কোনো প্রয়োজন নাই। তার যদি দরকার হইতো তাহলে তো এগুলা থুয়ে যেত না। এগুলা মনে কর কারো আশীর্বাদ, আল্লাহ আমাকে এগুলা দিচ্ছে, তাই আমরা এই গয়না এই টাকা সদ্ব্যবহার করব। তারপর যদি কেউ আইসা দাবি করে যে এই গয়না টাকা তারে ফেরত দিতে হইব, আমরা দিয়ে দেবো, অসুবিধা কি? ঠিক আছে আব্বা, তোমার কথাই ঠিক। কাল থেকে আমি ব্যবসা শুরু করব। আমি হব একজন সফল বিজনেসম্যান। বাপরে, কি রে তুই একই শাড়ি পরে বসে আছিস? তোকে না বললাম রেডি হইতে? রেডি হয়ে কোথায় যাবো আমি মা? কোথায় যাবি মানে? আমি তোকে কি বলে গেলাম? বললাম না সূর্য আসবে, সূর্যের সাথে তুই মার্কেটে যাবি, ও তোকে শপিং করে দেবে। মা, তুমি ওই লোকটার সাথে আমাকে কেন বিয়ে দিতে চাও বলো তো? শোন, ওই লোকটার সাথে কেন বিয়ে দিতে চাই তোকে জানিস? ওই লোকটার গাড়ি আছে, বাড়ি আছে, মিল আছে, ফ্যাক্টরি আছে, বহুত কিছু আছে, তোকে দেওয়ার মতো অনেক কিছু আছে। তারই জন্য তোকে আমি ওর সাথে বিয়ে দিতে চাই, যাতে তোর কোনো কষ্ট না থাকে। মা, টাকা গাড়ি বাড়ি তো আমাদেরও আছে, তাই বলে কি ওরকম একটা লোককে বিয়ে করতে হবে? আর মা, তুমি জানো না এই টাকার লোভ করে করেই আজকে আমার এই অবস্থা, আমার এত অধঃপতন হয়েছে। এখন আমি টাকার লোভ করব? আর মা, ওই লোকটার তো ঘরে বউ আছে, এর আগেও 2টা বিয়ে করছে, একটা বউ থাকলো না। আর এখন যেই মেয়েটা ওর সাথে সংসার করতেছে সেই মেয়েটারে কত টর্চার করে তুমি জানো না? আর আমি সতীনের সংসার করব? ওই লোকটা তো আমাকেও জ্বালাবি, 2 দিন পর আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করবে না, তার কি গ্যারান্টি আছে মা? ও বলছে ওর সাথে যদি তোকে আমি বিয়ে দেই, ও তোকে একটা বাড়ি তোকে গিফট করবে, আরো অনেক কিছু দেবে, গয়নাগাটি দেবে, বুঝছিস? আর তোর নামে ব্যাংকে কিছু টাকা রাখবে, বুঝিস না? তোর জীবনটাই দাঁড়ায় যাবে। আরে কি মনে করছিস তুই? তুই মনে করছিস তোকে কোনো রকম রাখবে? না, কোনো রকম না, অনেক রাজরানীর মতো রাখবে। আর তুই মনে করছিস ওর বউর সাথে তোকে রাখবে? না, ওর বউর সাথে রাখবে না, তোকে আলাদা রাখবে, সেপারেট, বুঝছিস? যাতে তোর কোনো সমস্যা না হয়। মা, আমি বাড়ি দিয়ে কি করব যদি আমার স্বামী আমার সাথে না থাকে, যদি আমার সতীনের সংসার করতে হয়? মা, আমি আরেকজনের ঘর ভাঙতে পারবো না। আমি মানলাম আমি লোভ করেছিলাম, আমার টাকা পয়সার দরকার ছিল, তাই বলে আমি একটা মেয়ের সংসার ভাঙবো? একটা বিবাহিত পুরুষ আমি যাকে জেনে শুনে বিয়ে করব, তারপরে তার এত সমস্যা? মা, আমি এসব মেনে নিয়ে থাকতে পারবো না। শোন, এই লোকটার সাথে তোকে বিয়ে দেবো বলেই তোর বাড়িতে আমি গিয়েছিলাম, তোর সংসারটা ভেঙেছি, তোর জামাই থেকে তোকে আলাদা করে নিয়ে আসছি, তুই বুঝিস না? মা, এইসব ছিল তোমার মনে? তার মানে তুমি ইচ্ছা করে আমাকে কুবুদ্ধি দিয়ে দিয়ে আমার সংসারটা ভাঙছো? শোন, সূর্য আমাকে বলেছে সূর্যর সাথে তোকে যদি বিয়ে দেই, সূর্য আমাকে আলাদা 20 লক্ষ টাকা দেবে, বুঝছিস? তাহলে আমার কতটা উপকার হবে না? আমার এখন কিছু টাকার দরকার, বাড়িটা ঠিক করবো, অনেক কিছুই ব্যাপার আছে। মা, তুমি টাকার জন্য তোমার মেয়ের জীবনটা এইভাবে নষ্ট করে দিলা? একটাবারও চিন্তা করলা না? আচ্ছা মা, আমি হয় অবুঝ ছিলাম, হ্যাঁ, আমি অনেক পাগলামি টাগলামি করছি, তুমি তো আমাকে বুঝাইতে পারতা যে সংসার ভাঙিস না, তুই সংসারটা কর, কিন্তু কি করলা তুমি এটা মা? দেখ মা পাপড়ি, তোরা আবারও বুঝাচ্ছি আমি, সময় আছে, তুই বুঝে নে, তুই এই বিয়েতে রাজি হয়ে যা। না মা, আমি এই বিয়ে কিছুতেই করবো না, এই বিয়েতে আমি রাজি হব না। শোন, তুই যদি এই বিয়েতে রাজি না হস, তাহলে এই বাড়িতে তোর কোনো স্থান হবে না, তুই সোজা বের করে দেবো তোকে আমি। কি? তুমি তোমার বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছ? ঠিক আছে মা, যদি না থাকা লাগে এই বাড়িতে আমি থাকবো না, তারপরেও আমি ওই বিবাহিত লোকটাকে বিয়ে করব না। মা, মা জানো, আজকে আমার তোমাকে দেখে অনেক অবাক লাগছে, আর নিজেকে নিজের এতটাই ছোট মনে হচ্ছে যে অভিযোগ করার মতো আমার কোনো জায়গা নাই। নিজেকে নিজে এখন অপরাধী মনে হচ্ছে। আমি একটা সহজ সরল লোককে ঠকিয়ে তার সাথে সংসার ভেঙে দিয়ে আমি তোমার কথা মতো এই বাড়িতে আসছি। আমি ভাবছিলাম মা তো কোনোদিন সন্তানের ক্ষতি চাইতে পারে না, কিন্তু আমার এটা বুঝেছিল না যে আমার মাই আমার জীবনের সবচাইতে বড় শত্রু। আর আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল, হয়তো বা দিন আনতো দিন খেতাম আমরা, কষ্ট করেছি অনেক কিছু, কিন্তু ওই লোকটা না এরকম ঠকবাজ না মা, আমাকে কোনোদিন কষ্ট দেয়নি, হয়তো অনেক টানাপোড়ার মধ্যে ছিলাম। তুমি মা আমাকে সেই স্বামীর ঘর থেকে ঘর ভেঙে এই বাড়িতে নিয়ে এসে আমার জীবনটাকে তছনছ করে দিয়ে আবার এখন তুমি আমাকে বলছো বাড়ি থেকে বের হয়ে যেতে। বাহ মা বাহ, তুমি অনেক বড় একজন অভিনেত্রী, তোমার সাথে সবাই হার মেনে যাবে। ঠিক আছে মা, থাকলাম না আমি তোমার বাড়িতে, আর তোমার আমাকে ঘাড় ধরে বের করতে হবে না, আমি নিজেই বেরিয়ে যাচ্ছি। আর যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, আজকের পর থেকে আমি ভুলে যাব তুমি আমার মা আর আমি তোমার মেয়ে, কোনো সম্পর্ক থাকবে না আমাদের মধ্যে।
যা যা, দেখবো কতদিন ভালো থাকিস। দেখেছি না কি সব নোংরা জায়গায় থাকছিস। হ্যাঁ, ভালোর জন্য আনছিলাম, ভালোর তো বুঝলি না, নিজের কপাল নিজে আবার খাইলি। দেখবি একদিন কানতে কানতে আমার বাড়িতে আবার চলে আসবি একদিন।